sampean sedaya pisan وثبتها واغفر لها وارحمها وعافها واعف عنها واجعل الجنة مثواها وثبتها শহর থেকে অনেক দূরে ঘন জঙ্গলের ভেতরে রয়েছে তাদের নিজেদের শহর, অদ্ভুত ভৌতিক সোয়ান গ্রাম। এই গ্রামে নেই আধুনিকতার ছোঁয়া, গ্রামে বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক সিগন্যাল, ইন্টারনেট তো দূরের কথা, এমনকি বিশুদ্ধ পানি পান করার জন্য টিউবওয়েল পর্যন্ত নেই। গ্রামের সকলেই তাদের ধর্ম প্রার্থনা করে এবং চাষাবাদ করতে ব্যস্ত। পাশেই রয়েছে ভৌতিক সেই নিষিদ্ধ জঙ্গল, যেখানে দিনের দুপুরে বাচ্চাদের ডেকে নিয়ে যেত সে মাকমাম বা পিশাচ। বলছিলাম ইন্দোনেশিয়ার এক জঙ্গল ঘেরা ভৌতিক গ্রামের ঘটনা। গত 30 ডিসেম্বর 2021 ইন্দোনেশিয়ায় রিলিজ হয় এই মুভিটি মাকমাম 2, এক অদ্ভুত ভৌতিক গ্রামের ঘটনা, যেখানে রয়েছে নিষিদ্ধ জঙ্গল, রয়েছে জিন বা অলৌকিক শক্তি, আরও চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর কিছু ঘটনা। সম্পূর্ণ সত্য ঘটনা থেকে মুভিটা তৈরি করা হয়েছিল। IMDb রেটিংও বেশ ভালো। এই মুভিটি ইন্দোনেশিয়ার গত 5 বছরের সবচেয়ে আয় করা মুভির তালিকায় রয়েছে। তাহলে বুঝতে পারছেন কতটা চাঞ্চল্যকর হতে পারে তার ঘটনা। এরকমই রহস্য, অদ্ভুত ভৌতিক হরর জন্না থ্রিলার সিনেমা, যার পুরো গল্পটাই আজ ব্যাখ্যা করব। গল্পতে এমন কিছু টুইস্ট এবং অদ্ভুত জায়গা দেখানো হয়েছে যা কখনোই আপনাদের এটা মিস করা যাবে না। হাই গাইস, ওয়েলকাম কডস্টেন। মুভির শুরুতে দেখা যায় রিনির মোবাইলে আননোন নম্বর থেকে কল এসেছে। ফোন রিসিভ করতে জানা যায় সোয়ান গ্রাম থেকে আলিফ ফোন দিয়েছে। আলিফ রিনির এক মামাতো ভাই হয়। আগেই বলে রাখি, রিনি এবং তার ছেলে হাফিজ জাকার্তা শহরে থাকে, কিন্তু রিনির হাজবেন্ড অনেক আগেই মারা গেছেন। তবে হাফিজ রিনির একমাত্র ছেলে, বয়স তার 7 বছর। ফোনের ওপর থেকে আলিফ জানায় রিনির মামা মারা গেছেন, তাই রিনিকে সোয়ান গ্রামে আসতে হবে। বলে রাখি, রিনির মামার মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। রিনি আলিফকে জানায় সে আজ রাতে গ্রামের উদ্দেশ্যে রওনা করবে, তাহলে আগামীকাল এসে রিনি মামার জানাজায় শরিক হবে। আলিফ হলো সোয়ান গ্রামেরই ছেলে, তাই আলিফ যেন রিনিকে গ্রামের পথ থেকে এগিয়ে নিয়ে যায়। আলিফ একমাত্র ব্যক্তি যে এই গ্রামে বিদ্যুৎ সহ সকল ধরনের আধুনিকতার ছোঁয়া ছড়িয়ে দিতে চায়, কিন্তু গ্রাম প্রধান এটা তো চায় না। কেন চায় না তা একটু পরে রিভিল করব। তাহলে কালকেই তো রিনি গ্রামে পৌঁছাবে। আলিফের সাথে কথা বলা শেষ হলে এখন রিনি তো নামাজ আদায় করবে। রিনি খুবই ধার্মিক একজন মেয়ে। দেখা যায় রিনি তো নামাজে দাঁড়িয়েছে, তবে এমনটার সময় পেছন থেকে কে যেন রিনির নাম ধরে ডাকছিল। আবার নানান রকমের অদ্ভুত ভৌতিক আওয়াজও করছে পেছন থেকে, একেবারে বিরক্ত করছিল। রিনি প্রচুর ভয় পাচ্ছে, কিন্তু সে নামাজ তো থামায় না। রিনির মনে হচ্ছে কে যেন তার পেছনে বসে আছে। রিনির তো ভয় দম ফেটে যাচ্ছিল, তবে রিনি খুবই সাহসী টাইপের মেয়ে ছিল। এইভাবে নামাজ শেষ করে ভালোভাবে চারিদিকে দেখা হলো, এখানে তো কেউ নেই। মনের ভুল ভেবে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ে রিনি। শহর থেকে অনেক দূরের পথ, তাই রাতেই বের হতে হয়। আবার সকালে যেহেতু জানা যায় শরিক হতে হবে, তারা ছোট একটি মিনি বাসে করে যাচ্ছিল। কাল সারা রাত থেকেই তো তারা বাসে বসে আছে। এর জন্য হাফিজ বলছে তারা কখন পৌঁছাবে। হাফিজ জানায় তার খুব বমিও পাচ্ছে। রিনি বলে, পুরাতন মিনি বাস, এটা তো দুর্গন্ধ থাকবেই, তাই একটু সামলিয়ে নাও। এভাবে বাসটা তো গ্রামের সীমান্তে তাদেরকে নামিয়ে দেয়, কারণ তো গ্রামের ভেতর দিয়ে কোনো পাকা রাস্তা নেই। পান্দান নামক জায়গায় তারা নেমেও যায়। আলিফ আসতে পারেনি, তাই বন্ধুকে পাঠিয়েছে রিনদের রিসিভ করার জন্য। পাহাড়ের অদ্ভুত চিকন পথ দিয়ে বাইকে করে যায় তারা। বহুদিন পর গ্রামে ফিরল রিনি। গ্রামের উন্নতি বা কোনো পরিবর্তনই যেন হয়নি এত বছরে। ভালো কোনো রাস্তা নেই, খুব পুরানো বাঁশের সেতু পার হতে হবে। ব্রিজের অবস্থা বাজে, সাবধানে পার হতে হবে, নইলে বিপদ হতে পারে। তবে যাওয়ার পথে আলিফের বন্ধু রেজা জানায়, পাশের গ্রামগুলোই তো বৃষ্টি হয়। 1 বছর হয়ে গেল এই সোয়ান গ্রামে বৃষ্টি হয়নি। চাষাবাদে ব্যাপক সমস্যা, কূপের পানিও যেন কেমন ঘোলাটে হয়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিক ঘটনা না, এখন তো শীতের মৌসুম। এইভাবে চলতে চলতে রিজা রিনিকে বলে, এখানে কোনো বিদ্যুৎ নেই মোবাইলের সিগন্যাল। এখানে মানুষ কিভাবে বসবাস করে আধুনিক যুগে, এটাই তো আমার মাথায় আসে না। তবে রেজার মুখে এই অভিযোগগুলো শুনে রিনি তো সম্পূর্ণ চুপ থেকেছিল, কারণ সে তো একসময় এখানেই বসবাস করত।
এইভাবে বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাস্তা অতিক্রম করে জঙ্গলের ভৌতিক গাছ ছমছম পথ দিয়ে রেনিরা গ্রামে প্রবেশ করতে থাকে। গ্রামে ঢুকতেই দেখা যায় লোকজন বনের গাছপালা কেটে সেখানে একটা মসজিদ তৈরি করবে। কে যেন গাছ কাটার দৃশ্য দূর থেকে দেখছে এবং সে বলল সেই দিন আসতে আর বেশি সময় নেই। এই লোকটা কোন দিনের কথা বলছে তা একটু পরে জানতে পারবেন। তবে এই গাছটা কাটার সাথে পুরো এই মুভির ঘটনার টুইস্ট থাকবে, যা শেষে গিয়ে রিভিল হবে। দেখা যায় গ্রাম প্রধানের বাড়িতে শহর থেকে একজন বিদ্যুৎ অফিসার এসেছেন। সে গ্রামবাসীকে বোঝাচ্ছে যদি গ্রামে বিদ্যুৎ থাকে তাহলে আপনারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, টিভিও দেখতে পারবেন, কুয়া থেকে কষ্ট করে আর পানি তুলতে হবে না, চাষাবাদও সমস্যা হবে না, বৃষ্টির আশায় থাকা লাগবে না, বিদ্যুতের সাথে জীবন তো আরামদায়ক হয়ে উঠবে। অফিসার তো ভেবেছিল সবাই তার কথায় রাজি হয়ে যাবে, কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে গেল। গ্রামবাসীরা বলল আপনাকে নিয়ে মোট 5 জন হলো আমাদের একই কথা বলে গেছে, কিন্তু আমরা সকলকে বাধা দিয়েছি, সবাইকে ফিরিয়ে দিয়েছি, তাই আপনাকেও চলে যেতে হবে, আমাদের বিদ্যুৎ তো লাগবে না। ইনি হলেন মিস্টার উস্তাদ। পুরো মুভিতে তাকে উস্তাদ বলেই ডাকা হয়েছে, আর এই উস্তাদই কিন্তু এই গ্রামের প্রধান। গ্রামবাসীরা তাকে প্রচুর সম্মান করে, তার সাথে সবাই একমত। মূলত উস্তাদই চাচ্ছেন না যে গ্রামে আধুনিকতার ছোঁয়া পাক। উস্তাদ জানাই আমাদের বিদ্যুৎ লাগবে না, অফিসারকে চলে যেতে বলে, আর এভাবেই অফিসার তো অপমান হয়ে চলে যায়। ওস্তাদ কিন্তু মানুষ হিসেবে খুবই ভালো লোক, তবে সে চাচ্ছে না যে এই গ্রামে বিদ্যুৎ আসুক। সেভাবে গ্রামে বিদ্যুৎ আসলে গ্রামের চাষাবাদের ফসল শহরে চলে যাবে, গ্রামবাসীরা তাদের ধর্মচর্চায় অমনোযোগী হয়ে উঠবে। গল্পের শুরুতেই যে রিনিকে ফোন করে তার মামার মৃত্যুর খবর দিয়েছিল এই সেই আলিফ, যে গ্রামের উন্নতির জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এখানে ওস্তাদ সবাইকে চলে যেতে বলে, একটু পরেই তো জোহরের নামাজের সময় হয়ে যাবে, তাই সবাইকে মসজিদে আসতে বলে। ইনি হলেন আলিফের দাদা কি খুবই বুদ্ধিমান ও এক কথার লোক। সে উস্তাদের কিছু কিছু কাজে খুবই অসন্তুষ্ট। কি উস্তাদকে জানাই, আপনি মসজিদের পাশের গাছটি কেটে ফেললেন কেন? খুবই ভুল করলেন, সময় হলে গ্রামবাসীরা বুঝতে পারবে আপনি কি ভুলটা করেছেন। তবে কি এর কথাগুলো খুবই অদ্ভুত ছিল। এই কথার পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে। আলিফ জানাই গ্রামের নদী ও কুয়ার পানি ঘোলা হয়ে যাচ্ছে, চারপাশে এত গাছপালা থাকা সত্ত্বেও এমনটা কেন হয়? এর জন্যই তো এই মুহূর্তে গ্রামে বিদ্যুৎ প্রয়োজন। আলিফের কথায় ওস্তাদ বিরক্ত হয়, সে তার সিদ্ধান্তের বাইরে যাবেন না, গ্রামে বিদ্যুৎ আসবে না। ওস্তাদ চলে যায়, কিন্তু আলিফ দাঁড়িয়ে থাকে। এতক্ষণে রিনি ও হাফিজ চলে এসেছে এখানে, আর এভাবে রিনি তার মামার লাশের কাছে যায়। রিনি খুবই কষ্ট পেয়েছে, আসলে সে তার মামার কাছেই তো বড় হয়েছিল। বাবার পরেই সে তার মামাকে খুবই সম্মান করত। লাশকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানের পাশেই কিন্তু সে ভৌতিক জঙ্গলটা। রিনির মামার নাম ছিল মোহাম্মদ ইয়েন্তি। ইসলাম ধর্মীয় রীতি অনুযায়ী লাশকে তো দাফন করা শেষ হয়, কবরটা ঠিকঠাক করে মেরামত করে সবাই তো বাড়িতে ফিরে যাচ্ছিল। তবে এখানে গ্রামবাসীরা অনেকেই বলাবলি করছিল ইয়েন্তের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এটা রিনি শুনে কিছুটা অবাক হয়, তবে প্রতিবেশীদের এইসব কানাঘোষার কথার মানে রিনি তো বুঝতে পারছে না কি এমন অস্বাভাবিক ছিল তার মামার মৃত্যুর পেছনে। এই সময় পেছন থেকে আলিফ ডাক দেয় রিনিকে। রিনি আলিফকে বলল, গ্রামে তো পুরাতন একটা মসজিদ ছিল, তাহলে কেন এই নতুন মসজিদটা নির্মাণ করা হচ্ছে? আলিফ বলল, এগুলো সব উস্তাদের সিদ্ধান্ত, তার সিদ্ধান্তের বাইরে তো আমরা কথা বলতে পারি না। এখানে আলিফ রিনিকে বলে, নতুন যে মসজিদটা তৈরি হচ্ছে এখানে অনেক প্রাচীন কিছু গাছ ছিল, সেগুলো কেটে এখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এখানে রিনি ও আলিফ তো কথাই বলে যাচ্ছিল, তবে এর মধ্যে হাফিজ জঙ্গলের দিকে যেতে ধরে। হাফিজের মনে হলো কে যেন জঙ্গল থেকে তাকে ডাক দিয়েছে। সেই ডাকে সাড়া দিতেই তো হাফিজ এগিয়ে যাচ্ছিল। তবে রিনি আবার এই ব্যাপারটা দেখে ফেলে যে হাফিজ জঙ্গলের দিকে চলে যাচ্ছে বশীভূত হয়ে, আর এভাবে রিনি দৌড়ে গিয়ে হাফিজকে ধরে ফেলে। বলা হলো হাফিজ যেন জঙ্গলের ধারে কাছেও না আসে কখনো, সে গ্রামে অন্য সকল জায়গায় যেতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এই সকল কথা বলে তো হাফিজকে জঙ্গলের মুখ থেকে নিয়ে আসা হলো। এখান থেকে মূলত শুরু হলো ভৌতিক সকল ঘটনা। সারা গ্রামে তো কোথাও বিদ্যুৎ নেই, মোবাইল সিগন্যাল তো একদমই নেই। সব মিলিয়ে খুবই মন খারাপ ছিল হাফিজের। সে তো শহরের পরিবেশে অভ্যস্ত। রাতে হাফিজ তার বাবার ছবি দেখছিল, সে তার বাবাকে খুবই মিস করছে আজ। হাফিজের মা হাফিজকে বলল তারা এখানে বেশি দিন থাকবেন না, তার নানুকে কয়েকদিন সেবা যত্ন করেই তারা আবারও তো শহরে ফিরে যাবে, তাই হাফিজ যেন মন খারাপ না করে। রিনি তো রান্না করছিল, কিন্তু হাফিজকে বলা হলো হাফিজের এক খালার ছেলে ইয়েনের সাথে খেলা করে যেন হাফিজ সময় কাটায় কিছুটা। খালার নাম লাস্তি। এটা শুনে হাফিজ তো খুবই খুশি। তবে এদিকে তো এক পর্যায়ে রান্না শেষ হয়, আর হাফিজকে খাবার খাইয়ে শুয়ে দিয়েছে।
বাইরে তো প্রচুর অন্ধকার, গা ছমছমে অবস্থা। আর এইভাবে রিনি তো রাতে নামাজের জন্য দাঁড়ায়, তবে সে যেন বুঝতে পারছে তার পেছনে যেন কে আছে। তবে রিনি মুখ দিয়ে যা যা বলছিল সেও একই শব্দ বলছে পিছন থেকে। রিনি পরিষ্কার শুনতে পাচ্ছে তারই কথা রিপিট করছে ওটা। প্রচণ্ড ভয় কাজ করছিল রিনির ভেতরে। এভাবেই তো এক পর্যায়ে নামাজ শেষ হয়, কিন্তু এখনও ভয় কাটেনি রিনির। রুম থেকে বের হবে, দরজার পর্দা সরাতেই খুবই ভয়ঙ্কর একটি বস্তু যেন উল্টো ঝুলে আছে। রিনি প্রচুর ভয় পাচ্ছে এটা দেখে। আশেপাশে কেউ নেই, বাইরে তো শুধু জঙ্গল। অন্যদিকে হাফিজ তো রুমে একা আছে। রিনি তো দৌড়ে তার ছেলের কাছে চলে যায়, দেখা যায় হাফিজ ঘুমাচ্ছিল। তবে বলে রাখি, এই গ্রামের ঘরগুলো ছিল মাটি থেকে উঁচুতে, মানে কাঠের তৈরি। আর এভাবে রাতের বাতি বন্ধ করা হয়, পুরো ঘর এখন অন্ধকার। রিনি ওয়াশরুমে চলে যায়, তবে হাফিজের মনে হলো তার খাটের নিচে কে যেন আছে। হাফিজ উঁকে দিতেই ধরে, কাঠের ফাঁকা দিয়ে তাকাতে খুবই বাজে দেখতে ভয়ঙ্কর চেহারাটা দেখা গেল। হাফিজ এটা থেকে খুবই ভয় পায়। পরের দিন সকালে দেখা যায় চারিদিকে জঙ্গল, শীতল একটা পরিবেশ। রিনিকে দেখা গেল কূপ থেকে পানি তুলবে। রিনি দেখে বড়ই অবাক ব্যাপার, পানি তো সম্পূর্ণ ঘোলা। তবে রিনি চিন্তা করছে কূপের পানি এরকম তো ঘোলা হওয়ার কথা না। তবে পানির দিকে তাকাতেই গত রাতের ভয়ঙ্কর চেহারাটাই যেন ভেসে উঠেছিল। এই বিষয়টা রিনির কাছে খুবই অদ্ভুত মনে হয়। তবে এই লক্ষণগুলো যে আসন্ন বিপদের সংকেত, এটা রিনি বুঝতে পারেননি। এখান থেকে একটু পরেই তো রিনি তার চাচাতো বোন লাস্তির বাড়িতে যায়। আসলে রিনি জানতে চাচ্ছে কূপের পানি ঘোলা কেন। লাস্তি বলল, গত 2 মাস ধরে গ্রামের সকল কূপের পানি এমন ঘোলাটে হয়ে গেছে। বলে রাখি, নতুন মসজিদের কাজ কিন্তু গত 2 মাস আগে থেকে শুরু হয়েছিল, এবং কূপের পানিগুলো কিন্তু এই 2 মাস যাবৎ ধরেই ঘোলা হয়ে যাচ্ছে। তবে অবাক করা বিষয় হলো, শুধু সোয়ান গ্রামের পানি ঘোলা হয়ে যাচ্ছে, আশেপাশে সকল গ্রামের পানি নাকি স্বচ্ছ আছে। তবে রিনি বুঝতে পারল এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। নিশ্চয়ই অদৃশ্য কোনো শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে এই গ্রামটি। অন্যদিকে হাফিজ তো খেলায় মগ্ন ছিল। লাস্টের ছেলে ইয়েন, হাফিজ এবং ওস্তাদের নাতনি আবদাল। তবে এখানে আরও একটি খোড়া ছেলে আছে, তেমন হাঁটতে পারেন না। মোট 4 জনে খেলা করছিল। খোড়া ছেলেটাকে ভালো করে মনে রাখবেন। এদিকে তো বিশাল কাণ্ড ঘটে গেছে। গ্রামে যে নতুন মসজিদটি নির্মাণ হচ্ছে, তার একটা দেওয়াল কে যেন ভেঙে ধসিয়ে দিয়েছে। ওস্তাদ তো খুবই রেগে আছে। শ্রমিকদের দোষ দেওয়া হলো, তোমরা এটা ভেঙেছ। তবে শ্রমিকরা জানায় তারা এটা করেনি, এই দেওয়ালটা নিজে থেকে ভেঙে পড়ে গেছে। তারা আরও বলে, আমরা এসেই দেখি এই অবস্থা। তারা বুঝতে পারছে না এটা কিভাবে হলো। তবে দেওয়ালটা দেখে আন্দাজ করা যায় এটা দেওয়ালের গাঁথনির সমস্যা হতে পারে না। ইট বালু সিমেন্ট সবকিছুতে 1 নম্বর, আবার মাটিতে কিন্তু ফাঁপা বা ভাঙন নেই। তাহলে এটা ঘটল কিভাবে? অন্যদিকে বাচ্চাগুলো খেলতে খেলতে এদিকে চলে এসেছিল। ইয়েনও আবদাল ওস্তাদের কাছে যায়। তবে দূরেই দেখা যায় হাফিজ, সাথে সেই খোড়া ছেলেটি। অনেক বেলা হয়ে গেছে, হাফিজের বাড়ি যেতে হবে। তবে দেখা যায় সাথে থাকা খোড়া বাচ্চাটা জঙ্গলের ভেতরে প্রবেশ করতে ধরে। বিষয়টা খুবই অদ্ভুত। হাফিজ তাকে নিষিদ্ধ জঙ্গলে যেতে বারণ করে। হাফিজকে জঙ্গলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়েন এবং আবদাল এসে পড়ে এখানে। তারা হাফিজকে জঙ্গলের দিকে যেতে না করে। হাফিজ যেন জঙ্গলের ভেতরে যায় না, কারণ আবদালরা জানে এই জঙ্গলে যাওয়া তাদের জন্য নিষিদ্ধ। এভাবেই হাফিজ বাড়িতে এসে তার মাকে জানায় আজ একটা ছেলে জঙ্গলে ঢুকেছিল। তবে রিনি বাচ্চাটির নাম জানতে চায়। এখানে হাফিজ বলল, ইয়েন ও আবদাল তো যায়নি জঙ্গলের ভেতরে। পায়ে সমস্যা বা খোড়া একটি ছেলে তাদের সাথে খেলা করছিল। তবে খেলা শেষে দেখা যায় ওই ছেলেটি জঙ্গলের ভেতরে ঢুকে যায়। রিনি তো অবাক হয়, কারণ তার জানা মতো গ্রামে তো খোড়া কোনো ছেলে নেই। তাহলে ওই খোড়া ছেলেটা কে ছিল? পরের সিনে দেখা যায় ওস্তাদ সবাইকে বলে, নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, অনেক অর্থের দরকার। গ্রামবাসীরা চাঁদা তুলছে এর জন্য কিছু পরিমাণ। ওস্তাদ এখানে সবাইকে জানিয়ে দেয় মসজিদের দেওয়াল অদ্ভুতভাবে ফাটল ধরেছে, বারে বারে ভেঙে পড়ছে। তবে এখন তারা ছিল পুরাতন মসজিদে। বর্তমানে এখানেই সবাই নামাজ আদায় করে। রিনিও এখানে আছে, সাথে তার ছেলে হাফিজও আছে। তবে দরজার দিকে তাকাতেই হাফিজ দেখে সেই খোড়া ছেলেটি তাকে ডাকছে। হাফিজকে হাতের ইশারায় মসজিদ থেকে বের হতে বলছিল যেন। আর এইভাবে হাফিজ তো বশীভূত মায়াজালের খপ্পরে পড়ে পেছন পেছন যেতে ধরে। খোড়া ছেলেটিও জঙ্গলের ভেতর যেতে লাগলো। তবে কিছু দূর হেঁটে যেতে হাফিজ পেছন ঘুরে দেখে মসজিদ থেকে সবাই যেন চলে যাচ্ছে। সবার যেন নামাজ আদায় করা শেষ হয়ে গেছে। এর জন্য হাফিজ তো দৌড়ে চলে আসে তার মায়ের কাছে। এসেই তো হাফিজ দেখে তার মা সহ সবাই চলে গেছে। পুরো মসজিদ তো ফাঁকা, চারিদিকে অন্ধকার। বাচ্চা ছেলে হাফিজ তো ভীষণ ভয় পাচ্ছিল এটা দেখে। এর জন্যই হাফিজ তো দৌড় দিয়ে বাড়ির দিকে যেতে নেয়।
তবে হাফিজ সামনে দেখলো খুবই কুৎসিত, খুবই ভয়ঙ্কর চেহারার একটি অবয়ব। আর এটা থেকে হাফিজ কিন্তু চিৎকার দিয়ে এখানেই অচেতন হয়ে পড়ে। ছেলে চিৎকার শুনে রিনি তো বের হয় মসজিদ থেকে। রিনি এসে দেখে হাফিজ তো অচেতন হয়ে পড়ে আছে এখানে। তবে এখন জানা যায় আসলে তখন কিন্তু মসজিদ থেকে কেউ চলে যায়নি, সবাই মসজিদে ছিল। তাহলে কোনো অশুভ বা অদৃশ্য কোনো শক্তি হাফিজকে মায়াজালের খপ্পরে ফেলেছিল। এভাবেই হাফিজকে তার মা বাসায় নিয়ে যায়। তবে রিনি অনুভব করতে পারে হাফিজ খুবই ভয় পেয়েছে। তবে হাফিজ জানায় সে আর এই গ্রামে থাকতে চায় না, সে শহরে ফিরে যেতে চায়। রিনিও কথা দেয় তারা কালকেই শহরে ফিরে যাবে, আলিফ রিনিদের এগিয়ে দিয়ে আসবে। এর পরের দিন দেখা যায় হাফিজের বন্ধু ইয়ন এবং আবদাল এসেছে হাফিজকে নিতে। তারা এখন খেলতে যাবে। এখানে রিনিও জানায় হাফিজ যেন তার বন্ধুদের সাথে কিছুটা সময় খেলা করে। আলিফ আসলেই তো তারা রওনা করবে শহরে। এভাবেই হাফিজরা সবাই নিষিদ্ধ জঙ্গলের পাশেই খেলতে যায়। আবদাল্লা ঠিক করে আজ তারা লুকোচুরি খেলবে, এর জন্য সবাই যার যার মতো করে লুকাচ্ছিল। তবে এখানে হাফিজের সাথে ঘটে যায় অদ্ভুত একটি ঘটনা। জঙ্গলের ভেতর থেকে গল্পের সেই খোঁড়া ছেলেটি হাফিজকে ইশারায় দিয়ে কাছে ডাকছিল। বন্ধুরা তো লুকিয়ে ছিল, হাফিজের তো তাদেরকে খুঁজতে আসার কথা। আর এইভাবে অনেক দেরি হয়ে যাওয়ায় আফজালরা বেরিয়ে আসে। তবে আফজাল এবং ইয়ন দেখে হাফিজ যেন জঙ্গলের ভেতর চলে যাচ্ছিল। দেখা যায় হাফিজের সামনে সেই খোঁড়া ছেলেটি আছে। এদিকে এতক্ষণে আলিফ চলে এসেছিল হাফিজদের বাড়িতে। রিনি জানায় হাফিজ তো খুবই ভয় পাচ্ছে এখানে থাকতে, নিশ্চয়ই এই গ্রামে অপশক্তির কোনো ব্যাপার আছে। রিনি আলিফের কাছে সেই খোঁড়া ছেলেটির ব্যাপারে জানতে চাই, ওই ছেলেটিকে আলিফ চেনে কি না। তবে এখানে আলিফ তো খোঁড়া ছেলের কথা শুনে বেশ অবাক হয়, কারণ আলিফের জানা মতে এই গ্রামে কোনো খোঁড়া ছেলে নেই। আলিফ জানায় এই গ্রামে মাত্র দুটি অল্প বয়সী ছেলে আছে, ইয়ন এবং আবদাল। তাদের পা তো ঠিক আছে, তারা তো খোঁড়া নয়। আলিফের মুখে এই কথা শুনে রিনি তো খুবই অবাক হয়, কেননা হাফিজ তো তাকে খোঁড়া ছেলের ব্যাপারে বলেছিল। তাহলে সেই ছেলেটি কে? এখান থেকে মূলত মুভির টুইস্ট বের হয়। দেখা যায় রিনি তো মরিয়া হয়ে দৌড়ে যাচ্ছিল হাফিজকে খুঁজতে। নতুন মসজিদের পাশেই তো তারা খেলা করছিল। রিনি তো মসজিদের শ্রমিকদের কাছে জানতে চাই ছেলেরা কোথায়। শ্রমিকরা বলে তাদের একবার দেখেছিলাম এদিকে, পরে আর দেখতে পাইনি। রিনি বুঝতে পারল এগুলো সেই খোঁড়া ছেলেটির কাজ। আর এভাবেই তো রিনি তার ছেলেকে খুঁজতে নিষিদ্ধ জঙ্গলের ভেতরেই ঢুকে পড়ে। নিশ্চয়ই হাফিজকে জঙ্গল দানব ধরে নিয়ে গেছে, এটা রিনি আন্দাজ করছিল। এদিকে ইয়ন এবং আবদালেরও কোনো খোঁজ নেই, হয়তো তারাও বনের ভেতর আটকা পড়েছে। রিনিও পাগলের মতো হয়ে গেছে, সেও জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছে। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে উস্তাদ সহ সবাই তো জঙ্গলের ভেতরে বাচ্চাদের খুঁজতে ধরে। জঙ্গলের ভেতর প্রচুর গাছপালা, খুবই অন্ধকার। লোককথা আছে এই জঙ্গল তো ভুতুরে, এখানে তো কেউ প্রবেশ করে না। কিন্তু রিনি তো আগেই ঢুকে পড়েছিল জঙ্গলের ভেতরে, এজন্য দেখা যায় রিনি একা পড়ে যায় এখানে। তার মনে হলো পেছন থেকে কে যেন ফিসফিস করে ভীতিকার কণ্ঠে রিনি বলে ডাক দিল। তবে রিনি তো ভয় পাচ্ছে, কিন্তু ভয় পেলে তো চলবে না, তাকে তো হাফিজকে খুঁজে বের করতেই হবে। রিনি এগিয়ে যায় জঙ্গলের আরও ভেতরে। এক পর্যায়ে দেখা যায় হাফিজ সহ বাকি বাচ্চারা অচেতন অবস্থায় পড়ে আছে জঙ্গলের ভেতরে। পাশে কিছু ফুলের পাপড়ি পড়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে এখানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর কোনো রিচুয়াল হয় এখানে। হয়তো এই ব্ল্যাক ম্যাজিক কোনো মানুষে করে, না হয় কোনো জিনে করে এগুলো। এদিকে উস্তাদ সহ বাকি গ্রামবাসী সবাই চলে এসেছে এখানে। তারা এসে তো এই দৃশ্য দেখে প্রচুর অবাক হয়। তাদের মুখ অবয়ব দেখে বোঝা যায় প্রচণ্ড ভয় কাজ করছিল তাদের ভেতরে। বাচ্চারা যেহেতু অচেতন হয়ে আছে, এজন্য তাদের ধরাধরি করে পুরাতন মসজিদের ভেতরে নিয়ে আসা হয়। তিনটা ছেলের অবস্থা মোটেও ভালো নেই, কেউ কথা বলতে পারছে না, যেন তারা খুবই ভয়ঙ্কর কিছু দেখে অচেতন হয়ে গেছে, কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেছে। এখানে রিনি তো জোর গলায় বলে নিশ্চয়ই এগুলো বাজে শয়তান জিনের কাজ, হাফিজদেরকে নিষিদ্ধ জঙ্গলে ডেকে নিয়ে এমনটা করেছে তারা। তবে এই ঘটনায় পুরো গ্রামবাসীরা কিন্তু ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। তারা আন্দাজ করছে গ্রামে হয়তো অশুভ শক্তির নজর পড়েছে আবারও। টুকটাক ঝাড়ফুঁক করে মসজিদ থেকে হাফিজকে বাড়িতে আনা হয়। আজ তাদের শহরে যাওয়া হলো না। সিন শুরু হয় রাত থেকে। প্রতিটা বাচ্চাদের খুবই বাজে অবস্থা, হয়তো তারা মারাও যেতে পারে। সকল মেয়েরা তো তাদের ছেলেমেয়েদের জন্য নামাজে দোয়া করছিল। তবে গল্পের এই দিন শুধু রিনিকে রাতে দেখানো হয়, কিন্তু আজ রাতে তো সবাইকে প্রচণ্ড ভয় দেখানো হচ্ছিল। বাচ্চারা তো বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। অন্যদিকে নানান প্রকার ভয়ভীতি দেখানো হয় তাদের। এইগুলো সবই খারাপ আত্মা বা দুষ্টু জিনের কাজ। রিনি তো নামাজ পড়া শেষ হয়, তবে রিনি দেখে হাফিজ তো বিছানায় নেই। হাফিজ তো খুবই অসুস্থ ছিল, সে তো উঠে দাঁড়াতে পারছিল না। তাহলে গেল কোথায় আর কিভাবে গেল? পাগলের মতো মরিয়া হয়ে রিনি তো তার ছেলেকে খুঁজছিল।
এক পর্যায়ে কূপ থেকে হাফিজের চিৎকার শোনা গেল। মনে হচ্ছে হাফিজ যেন গভীর কূপে পড়ে গেছে। রিনি তো দৌড়ে যায় চিৎকার শুনে। রিনি দেখে সত্যই হাফিজ যেন কূপের ভেতরে পড়ে গেছে। দেখা যায় রিনি উপর থেকে রশি ফেলে হাফিজকে তুলে উপরে আনার চেষ্টা করছিল, কিন্তু দেখা যায় হাফিজ তো কূপের ভেতরে ছিল না, সে তো বিছানায় শুয়ে আছে। কিন্তু রিনি এতক্ষণে এটা দেখতে পায়নি। কোনো একটি মায়াবী শক্তির খপ্পরে পড়েছিল রিনি। যেটা ঘটেছে তার সবটাই রিনিকে বোকা বানিয়েছে খারাপ শক্তির প্রভাবে। পরের দিন সকালে রিনি ইয়ন এবং আবদালের মায়েদের সাথে কথা বলে জানতে চায় সেই খোড়া ছেলেটির ব্যাপারে। ইয়ন এবং আবদালের মা জানায় তারা তো প্রায় বলতো তারা নাকি খোড়া কোনো ছেলের সাথে খেলা করে, কিন্তু প্রতিটা মায়েরা জানায় তারা তো আজ পর্যন্ত এই গ্রামে কোনো খোড়া ছেলে দেখেনি। তাহলে বাচ্চারা কিভাবে খোড়া ছেলেটিকে দেখতো? ওই ছেলেটি আসলে কে? এই খোড়া ছেলেটির ব্যাপারে রিনি জানতে চাইলে কোনো মায়েরাই সঠিক উত্তর দিতে পারল না। তারা নিজেরাও জানে না সেটা কে ছিল। তবে রিনি বুঝতে পারল এইসব অদ্ভুত ঘটনা নিশ্চয়ই অদৃশ্য খারাপ শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে এই বাচ্চারা। নিশ্চয়ই এখানে জিন ঘটিত কোনো রহস্য রয়েছে। এখান থেকে সিন কাট হয়ে দেখা যায় হাফিজ জঙ্গলের ভেতরে চলে গেছে, যেখানে ওই খারাপ শক্তিগুলো রয়েছে। গ্রামবাসীরা তাকে গাছ থেকে লাফ দিতে জানায়, হাফিজ লাফও দিয়ে দেয়। ছেলের এমন বিভৎস দৃশ্য দেখে রিনি তো চিৎকার দিয়ে উঠেছিল, কিন্তু এতক্ষণে যা যা হলো সেটি ছিল স্বপ্ন। রিনির স্বপ্ন ছিল এগুলো। কিন্তু স্বপ্নে যে হাফিজ গাছ থেকে লাফ দিয়েছিল, বাস্তবে দেখা যায় হাফিজের একটি পা যেন কালো বর্ণের হয়ে গেছে। এই ব্যাপারটা রিনির কাছে বেশ সন্দেহের মনে হয়। তার মনে হচ্ছে স্বপ্নের ব্যাপারটা কি বাস্তবে ঘটে গেল কি না, কিভাবে এবং কোন শক্তিতে হাফিজের পায়ে এই ধরনের ক্ষত হলো, যা দেখে মনে হচ্ছে হাফিজ যেন গাছ থেকেই লাফ দিয়েছিল। পরের দিন খুব সকালে রিনি সেই স্বপ্নের গাছের কাছে যায় যেখান থেকে হাফিজ লাফ দিয়েছিল। অবাক করা ব্যাপার হলো সেখানে ইয়নের মাও আগে থেকে দাঁড়িয়েছিল। রিনি যে না, সে গতকাল এই গাছ থেকে বাজে স্বপ্ন দেখেছে। সে দেখেছিল তার ছেলে হাফিজ যেন ওই গাছ থেকে লাফ দিল। ইয়নের মা তো হতভম্ব হয়ে যায় কথা শুনে, কারণ সেও তো একই রকমের ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। তার ছেলে ইয়নও নাকি লাফ দিয়েছিল স্বপ্নের ভেতরে, এবং ইয়নের পাও নাকি কালো বর্ণের হয়ে গেছে বাস্তবে। অন্যদিকে নতুন মসজিদের দেওয়াল আবারও ধসে পড়েছে। মনে হচ্ছে কোনো খারাপ শক্তি চায় না এখানে কোনো মানুষের আনাগোনা হোক। শ্রমিকেরা ওস্তাদকে জানায় নিশ্চয়ই এই মাটিতে কোনো সমস্যা রয়েছে, এজন্যই দেওয়াল ভেঙে পড়ে। তাই তারা পাশেরই বড় গাছটি কেটে সেখানে নতুন করে কাজ করতে পারবে। ওস্তাদ বলে, আচ্ছা ঠিক আছে, গাছটি কেটে ওখানে নতুন মসজিদ তৈরি করা হোক। এদিকে রিনি তো খুবই চিন্তিত। গ্রামে আসার পর থেকে একই ভয়ঙ্কর ঘটনা শুরু হলো। রিনি আলিপের কাছে যায়। সে আলিপের দাদা কিয়ের সাথে কথা বলে গ্রামের ব্যাপারে আরও কিছু তথ্য জানতে চায়। কি তো অদ্ভুত কিছু ঘটনা বলে এখানে কি জানাই, বহু বছর আগে তার দাদা এই জঙ্গলের কিছু অংশ কেটে এখানে গ্রাম প্রতিষ্ঠিত করেছিল। কি বলছে এই গ্রামটি শুধুমাত্র একটি অংশ জঙ্গলের। কি বলছে এই গ্রামটি যেহেতু জঙ্গলের একটি অংশ ছিল এবং জঙ্গলের যে অন্য অংশটি এখনও রয়েছে ওটা ছিল জিনদের সম্পদ, এবং ওই অংশটি হলো নিষিদ্ধ একেবারে। ইফরিত সম্প্রদায়ের কিছু জিন হাজার হাজার বছর ধরে ওখানে বাস করে আছে। ওস্তাদ তো সেই নিষিদ্ধ বন কেটে মসজিদ নির্মাণ কাজ শুরু করেছে। এতে খারাপ শক্তিগুলো খুবই ভয়ানক রূপ নিয়েছে। এজন্য মানে তাদের বাসস্থান কেটে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এতে খারাপ শক্তিগুলো খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এখন। এখান থেকে রিনি বাড়িতে চলে আসে। দেখা যায় রাতে রিনিকে প্রচুর ভয় দেখানো হয়। বাড়ির বাইরে থেকে বিভিন্ন কান্নাকাটির শব্দ এবং অদ্ভুত কিছু আওয়াজ দিয়ে রিনিকে ভয় দেখানো হচ্ছিল। দেখে যায় হাফিজ বিছানা থেকে উঠে বনের দিকে যেতে ধরে। তবে রিনি পেছন থেকে তাকে বনের দিকে যেতে নিষেধ করে, হাফিজকে ধরে ফেললে। কিন্তু রিনি এসে দেখে তাকে যে ভয়ঙ্কর চেহারাটা বিরক্ত করত, হাফিজ তার সাথে বনের ভেতরে প্রবেশ করতে যাচ্ছে। হাফিজ একেবারে বশীভূত। ছেলের এই দৃশ্য দেখে রিনি তো চিৎকার চেঁচামেচি শুরু করে এবং গ্রামবাসীরা রিনির চিৎকার শুনে বেরিয়ে আসে। কিন্তু এখানে রিনিকে বলা হয় হাফিজ তো বাসায়। তবে রিনি তো এইমাত্র দেখলো হাফিজ কারো হাত ধরে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছিল। গ্রামবাসীরা বারে বারে বলছে বাসায় যে দেখো তোমার ছেলে বাড়িতে আছে। এর জন্য রিনি তো বাড়িতে এসে দেখে তার ছেলে বিছানায় পড়ে আছে। তার অবস্থা আগে থেকে অনেক খারাপ, হয়তো বাঁচবে না। সিন কাট হয় এবং দেখা যায় মসজিদের পাশের বড় গাছটাও কেটে ফেলা হচ্ছে। এই খবরটা রিনি পায় এবং রিনি সেখানে যে গাছটা কাটতে বারণ করে। আসলে এই গাছটা কাটলে হয়তো বাচ্চাদের আর বাঁচানো যাবে না, পুরো গ্রামবাসীদেরও ক্ষতি হতে পারে। রিনি তো কোনোভাবেই গাছ কাটতে দিবেন না। তবে এখানে রিনি তো কোনোভাবেই গাছ কাটা ঠেকাতে পারে না। অবশেষে গাছটা কেটেই ফেলা হয়।
তবে এই খবর পেয়ে কিও এখানে ছুটে আসে। কিও বুঝতে পারে এই গ্রামের জন্য খুব বড় ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। কিন্তু এখানে ঘটে যায় অদ্ভুত এক ভীতিকর ঘটনা। গাছ কাটার সাথে সাথে হাফিজ এখানে চলে আসে। সে তো সুস্থ হয়ে গেছে, বিষয়টা খুবই অদ্ভুত, অবাক করে সবাইকে। কিন্তু এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন রিনি কিন্তু অদ্ভুতভাবে উস্তাদের দিকে চেয়ে আছে। সে যেন সব হারিয়ে এবার প্রতিশোধের আগুনে জ্বলছিল। রিনির ভেতরে অশুভ শক্তি ভর করেছে, তাকে তো পজেস্ট করে ফেলেছে। সিন কাট হয়, দেখা যায় রিনি আর হাফিজ রাতে অন্ধকারের নতুন মসজিদের কাছে আসে। এখানে তো শ্রমিকেরা কাজ শেষে রাতে ঘুমায়, তবে এত রাতে একটা মহিলাকে এখানে দেখে খুবই খারাপ চিন্তা ধারণ করে এই শ্রমিকদের মনে। তবে রিন কোনো কথা না বলে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। দেখা যায় একজন শ্রমিক তো রিনের পেছন পেছন এই জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে। আসলে এই সেই শ্রমিক যে আজ সকালে বনের সবচেয়ে প্রাচীন গাছটা কেটে ফেলেছিল। এদিকে দেখা যায় রিন এসেছিল উস্তাদের বাড়িতে। এখানে দোয়া মাহফিল হচ্ছিল, গ্রামের অনেক মানুষ আছে, কিন্তু রিন এখানে চুপচাপ হয়ে আছে। বোঝাই যাচ্ছে তার শরীরে কোনো খারাপ শক্তি ভর করেছে। অন্যদিকে বনের ভেতর যাকে দেখছেন সে কিন্তু আসলে রিনি নয়, এটা হাফিজের মা না। রিনের রূপে ছিল এটা মাকমাম বা বনরানী খারাপ শক্তি। গাছ কাটার অপরাধে তাকে তো মেরেই ফেলা হয় এখানে। এটাই আসলে ইপ্রিত সম্প্রদায়ের সবচেয়ে ভয়ঙ্কর জিন। এদিকে উস্তাদের বাড়িতে রিনির হুঁশ ফিরে আসে। রিনি এখানে অচেতন অবস্থায় যেন দেখেছে হাফিজ আছে বনের ভেতরে। রিনি এখানে আবার অচেতন হয়ে পড়ে, খারাপ শক্তি তাকে ভর করেছে যেন। রিনি বশীভূত অবস্থায় দৌড়ে জঙ্গলের সেই জায়গায় যায় যেখানে প্রথমে বাচ্চাদের একবার পাওয়া গিয়েছিল। এদিকে কিকে দেখা যায় সে দুটি গাছের চারা নিয়ে বনের দিকে যাচ্ছে। তবে রিনির পিছনের গ্রামবাসীরা ছুটে যাচ্ছে তাকে আটকানোর জন্য। আর এইভাবে রিনি বশীভূত অবস্থায় সেই স্থানে এসে পড়ে। দেখা যায় এখানে হাফিজ আছে, আবদালিয়ান, 3টি বাচ্চায় আছে। তবে অদ্ভুতভাবে আজকে সকল বাচ্চারা যেন সুস্থ হয়ে গেছে। এখানে রিনির আচরণ দেখে বাচ্চারা তো খুবই ভয় পাচ্ছিল। হাফিজ তার মাকে থামতে বলে, কিন্তু রিন তো তার নিজের নিয়ন্ত্রণে ছিল না। দেখা যায় বাচ্চাগুলোকে হাওয়ায় ভাসিয়ে শাস্তি দেওয়া হয়। তাদের উপর ভয়ঙ্কর জাদুর প্রভাব ফেলছিল, তাদের তো মেরেই ফেলতে চাচ্ছিল এই ইফরিত। রিনিরূপী খারাপ শক্তি ইফরিত গ্রামবাসীর উপর আক্রমণও করে দেয় এবং এই জিনটা বলে, তোমরা তো ধ্বংসকারীর দল। আসলে তারা নিষিদ্ধ জঙ্গল কেটে মসজিদ নির্মাণ কাজ করছে। পাশের যে বড় গাছটি কেটে ফেলা হয়েছিল ওই গাছগুলোতে হাজার হাজার বছর ধরে বাস করে আসছিল জিনগুলো। তাদের বাসস্থান ধ্বংস করায় তারা তো রেগে আছে। তাই তো গ্রামের বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হতো, তাদেরকে শাস্তি দেওয়া হতো এবং গ্রামবাসীদের বোঝানো হতো, তোমরা এই ধরনের কাজ করো না, আমাদের বাসস্থান কেটে ধ্বংস করো না। এখানে রিনি তো তার নিজের কন্ট্রোলে ছিল না। দেখা যায় সে তার নিজের ছেলে হাফিজকেই মেরে ফেলতে ধরে। তবে এখানে উস্তাদ তো ঝাড়ফুঁক শুরু করে, সে যতটা পারছিল দোয়া পড়ছিল। এক পর্যায়ে দেখা যায় খারাপ শক্তিটা রিনির শরীর থেকে যেন বেরিয়ে আসে। প্রত্যেক গ্রামবাসীরা তো খুবই আতঙ্কিত। গহীন জঙ্গলে এত ভীতিকর চাঞ্চল্যকর অবস্থা, এর আগে তারা এই জঙ্গলে কখনোই প্রবেশ করেনি। এদিকে এতক্ষণে কি এসে গেছে এখানে, তার হাতে থাকা দুটি গাছ জঙ্গলের ভেতরে পুঁতে দেয় আর বলা হয়, তোমার গাছ তোমাকে ফিরিয়ে দেওয়া হলো, গ্রামবাসীদের ক্ষমা করো, তারা আর কোনো দিন এই বনে প্রবেশ করবে না আর এই জঙ্গল থেকে কোনো গাছ কাটবে না। তবে দেখা যায় এই জিনগুলো থামতে চায় না। এর জন্য বিভিন্ন দোয়া এবং রুকিয়ার মাধ্যমে মাকমাম জিনকে পুড়িয়ে দেওয়া হয়। মাকমাম জিনের একজন সদস্যকে মেরে ফেলা হয়। তো এইভাবে মুভিটা শেষ হয়। এটাই ছিল ইন্দোনেশিয়ার একটি সত্য ঘটনা থেকে তৈরি মুভি মাকমাম 2। যারা মাকমাম 1-এর এক্সপ্লেন দেখতে চান তারা কমেন্টে জানাতে পারেন। আর এই মুভিটা থেকে আমাদের জানা এবং শেখার বিষয় হলেও, পৃথিবীতে আমরা ছাড়াও আল্লাহর সৃষ্টি জিনেরা বসবাস করে। তাই তাদের বসবাস এবং চলাফেরায় বিরক্ত করা আমাদের জন্য খুবই মন্দ কাজ। আরেকটা কথা হলো, লোককথা এবং প্রাচীন স্থাপনায় জিনেরা থাকে এবং প্রাচীন বড় গাছেও থাকে, তারা এগুলো কাটা উচিত নয়। কে জানে, হয়তো আপনার বাড়ির পাশের ওই গাছটাইও ভয়ঙ্কর কোনো ইফরিতের অস্তিত্ব রয়েছে। তাই সাবধানে থাকবেন।